আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। সো তোমাদের হাতে কিন্তু আর এক্স্যাক্টলি সময় আছে 55 দিনের মতো। তো তুমি এই মোমেন্টে যদি অবস্থা এইরকম হয় যে ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে আমার এ প্লাস তোলা লাগবে, আমি হয়তো ইন্ডিভিজুয়ালি কোনোটাতে মিস করতে পারি। সো এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য যাদের এখনও পর্যন্ত এ প্লাস তোলার জন্য শিওর শট কী কী লাগবে এই জিনিসপত্রগুলো একটু জানা দরকার। সো এই 55 দিনেও কিন্তু আসলে এ প্লাস তোলা পসিবল, অ্যাটলিস্ট এ প্লাস হইলেও তোলা পসিবল। অ্যান্ড তুমি যদি একটু স্ট্র্যাটেজি বেটার ওয়েতে ফলো করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি 90+ মার্কও আসলে ক্যারি করতে পারো। সো এখানে টোটালটা ডিপেন্ড করতেছে স্ট্র্যাটেজির উপর। সো আমরা বেসিক্যালি আজকে ফিজিক্স সেকেন্ড পেপারে সেই স্ট্র্যাটেজিটা নিয়েই কথাবার্তা বলবো যে আমাদের এই মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলার কোন কোন টপিকগুলা ভালো মতো পড়া উচিত। সো আমি যদি এইখানে তোমাদের জন্য একটা চ্যাপ্টারের লিস্ট দিই, সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো অধ্যায় 6, এইটা আগে একটু পড়ে ফেলাম। অধ্যায় 6, আচ্ছা 6 তো সিলেবাসে নাই, বেসিক্যালি অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান। অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান, এইটা একটু সুন্দর মতো পড়ে ফেলাও। এইখান থেকে কি কি পড়া লাগবে সেটাও আমি একটু ড্রাফটলি বলে দিতেছি, তোমরা একটু খাতা কলম নিয়ে বইসা এই জায়গা থেকে একটু জিনিসপত্রগুলো নোট ডাউন করো। তুমি দেখো, তুমি যদি অধ্যায় 7-এর মানে ভৌত আলোক বিজ্ঞানের সেকেন্ড পেপারের অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞানের একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তুমি আসলে কি দেখবা? তুমি দেখবা যে এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র ইয়ংয়ের ডিজির পরীক্ষার থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। ইয়ংয়ের ডিজির পরীক্ষার থেকে, মানে আমি যদি একেবারে স্পেসিফিক্যালি বলি তাহলে সেই ক্ষেত্রে ব্যতিচার আর অপবর্তন থেকে আসলে প্রশ্ন আসছে। সমাবর্তন থেকে কিন্তু এমসিকিউতে একটা প্রশ্ন আসছে বা এমসিকিউতে 2টা প্রশ্ন আসছে। সো তোমার এখন কাজ কি? তোমার কাজ হচ্ছে যে ভাই ওই যে এমসিকিউ যে কয়েকটা আছে ওইটার জন্য আমার যে সূত্রটুকু দরকার আমি শুধু সূত্রটুকু জানি, এই সূত্র এখন কোত্থেকে আসছে, ডেরাইভেশন কেমনে হইলো, এই জিনিস যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু আওলায় ফেলাবা, তাহলে একেবারে সব কিছু গোলায় ফেলাবা। এই জিনিসপত্রে এই মোমেন্টে পড়ার দরকার নাই। এটা গেল 1 নম্বর কথা। তারপরে তাহলে তুমি হচ্ছে বুঝা ফেলাইছো যে ইয়ংয়ের ডিচির পরীক্ষায় কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এনতম অন্ধকার ডোরার দূরত্ব কত, এততম উজ্জ্বল ডোরা এততম অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান কত, এই জিনিসপত্রগুলোই কিন্তু জানতে চায় তোমার কাছে। এর বাইরে কিন্তু আর কোনো কিছু কোশ্চেন জানতে চায় না। ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলে দিতেছি। ঘ নাম্বারের জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ওই যে এইরকম একটা প্রশ্ন আসে না যে একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা বায়ু মাধ্যমে করা হয়েছে, সেটা যদি ভিন্ন কোনো প্রতিসরণাঙ্কের মাধ্যমে আমি নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরণাঙ্কের সাথে এটা সম্পর্ক কি, এই সূত্রগুলো আমাদের একটু জানা লাগবে। জাস্ট এই সূত্রগুলো ভুল করা যাবে না। অনেকেই কিন্তু এ ইটা বি, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম সময় খাতায় লিখতে গেলে আমাদের ভুল হয় বা সূত্রগুলো কিন্তু লিখতে গেলে ভুল হয়। সো এই জিনিসটা একটু বারবার প্র্যাকটিস করে, মানে বোর্ড পরীক্ষায় কি আসছে তোমার এই মোমেন্টে দরকার নাই অ্যাডমিশনে কি আসছে ওই জিনিস তোমার চিন্তাই করার দরকার নেই। অ্যাডমিশনে কি হবে, অ্যাডমিশনে কি আসবে বা অ্যাডমিশনে কি আসছে পরে যায় দেখতেছি। আমার এইচএসসির পরে আরও 3 মাস সময় আছে, আমি আগে অন্তত ভার্সিটি পরীক্ষা দিতে গেলে আমার যেন জিপিএ কাটা না যায় সেইটুকু অন্তত আগে চেষ্টা করি, ঠিক আছে? তো এইটুকু জিনিসপত্র আমরা পড়ে ফেলাইলাম অধ্যায় 7-এর থেকে, যে একটা মাধ্যমকে আরেক মানে একটা পরীক্ষা ব্যবস্থাকে আরেক মাধ্যমে নিয়ে গেলে সেই ক্ষেত্রে আসলে ঘটনা কি রকম ঘটবে, মানে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বাড়বে নাকি কমবে, এই টাইপের প্রশ্নগুলো হয় নর্মালি। আচ্ছা, অধ্যায় 7 গেল। এরপর তোমরা পড়তে পারো হচ্ছে অধ্যায় 8। এখন এখানে কথা আছে, অনেকেই বলবা যে ভাই আপেক্ষিকতা আমি বুঝি না। আচ্ছা, সো যদি তোমার আপেক্ষিকতা নিয়ে প্রবলেম থাকে তাহলে এই ভিডিওটার কমেন্ট সেকশনে একটু জানাও যে তোমাদের আসলে আপেক্ষিকতার একটা 1 শট ক্লাস লাগবে কিনা। যদি লাগে আমি ডেফিনেটলি চেষ্টা করব অধ্যায় 8-এর একটা 1 শট ক্লাস দেওয়ার জন্য, যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আপেক্ষিকতার পার্টটুকু থেকে। তুমি যদি প্রিভিয়াস 5 বছরের প্রশ্ন নিয়ে বসো দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আসলে আপেক্ষিকতার পার্ট থেকেই আসছে, আপেক্ষিকতার পার্ট থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। তো তোমার এখানে কাজ কি? ওই সূত্র 3টা মুখস্থ করে ফেলানো, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। তুমি যদি জাস্ট এই সূত্রগুলো মুখস্থ করে ফেলাও অ্যান্ড সূত্রগুলো কোন ওয়েতে কিভাবে অ্যাপ্লাই করব, কিছু কিছু মার্কা মারা অঙ্ক থাকেই যে 50 বছর বয়সে সে মহাকাশ ভ্রমণে গেছে, 25 বছর ওখানে থাইকে আসছে, তাহলে তার এখন বর্তমান বয়স কত। অথবা ওই যে 2 যমজ ভাইয়ের প্রশ্নগুলা, একটা কাসিমকে এই পৃথিবীর থেকে অন্য কোনো একটা গ্রহে পাঠানো হয়েছে, এই টাইপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ এইগুলার থেকেই পরীক্ষায় কমন পড়বে। এরপরেও যদি তোমাদের 1 শট ক্লাস লাগে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব এইটার একটা 1 শট ক্লাস নিয়ে দেওয়ার জন্য। অধ্যায় 8 তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আমরা শুধুমাত্র আপেক্ষিকতার পার্টটুকু পড়বো, ওইটা বাদ দিয়ে ওখান থেকে আর পড়ার কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে আসি অধ্যায় 7 গেল, অধ্যায় 8 গেল। এরপরে আসো হ্যাঁ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় 9।
নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে কি আছে, ওই যে আলটিমেটলি আমার তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মান বাইর করতে দেয়, অর্ধায়ু বাইর করতে দেয়, আমাকে গড় আয়ু বাইর করতে দেয়, অর্ধায়ু আর গড় আয়ুর মধ্যে সম্পর্ক বের করতে দেয়। সো এই জিনিসপত্রগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। আর ঘ নাম্বারের জন্য কি আসতে পারে, ঘ নাম্বারের জন্য আসতে পারে হচ্ছে বন্ধন শক্তি অথবা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। সো এই 2-3টা জিনিসের বাইরে এইখান থেকে কিন্তু আর অন্য কোনো প্রশ্ন আসে না। তুমি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করলেও দেখবা যে এই কয়েকটা টপিকের বাইরে এই চ্যাপ্টার থেকে কখনোই কোনো প্রশ্ন হয় নাই। ঠিক আছে, তো আমি যদি এই 3টা চ্যাপ্টার প্রপারলি পড়ি, 3টা চ্যাপ্টার বলতে অধ্যায় 7 পুরাটা পড়বো, যেটা সিকিউর জন্য লাগবে সেটা সিকিউর জন্য, যেটা এমসিকিউর জন্য লাগবে সেটা এমসিকিউর জন্য। অধ্যায় 8 শুধুমাত্র আপেক্ষিকতার পার্টটুকু পড়বো, এরপরে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্টটুকু আছে ওইটুকু যদি স্কিপ করতে চাও ওইটুকু স্কিপ করতে পারো, কারণ ওখান থেকে কার্যাপেক্ষক নিয়ে বেশ কিছু ঝামেলা টামেলা লাগে তোমাদের। সো এর জন্য আমি ওইটার প্রেশার দিতেছি না। অধ্যায় 9 কি আছে ভাই, ওই যে পরমাণুর গঠনের মধ্যে যেই জিনিসপত্রগুলো বইলেই দিলাম, অর্ধায়ু, গড় আয়ু, তারপর তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, তারপর কি বলছিলাম, তারপর বলছিলাম হচ্ছে বন্ধন শক্তি। সো এই জিনিসপত্রগুলোই কিন্তু বারবার করে তোমার পরীক্ষায় আসবে। সো এই 3টা চ্যাপ্টার যদি তোমার পড়া থাকে, এই 3টা চ্যাপ্টার পড়া থাকলে তুমি আরেকটা কাজ করতে পারো, অধ্যায় 1 তাপগতিবিদ্যা যেটা আছে, তাপগতিবিদ্যাটা কমপ্লিট করে যেতে পারো। এখন এখানে আমি অধ্যায় 2 আর অধ্যায় 3 মানে স্থির তড়িৎ আর চলতড়িৎ বাদ দিতে বলতেছি কেন, কারণ এইখানে তোমাদের বিভব নির্ণয় করার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এখন বিভব একটা স্কেলার রাশি, সো তুমি কি করো, ভেক্টর রাশির মতো মান বাইর করে দিক বাইর করে দিয়ে চলে আসো, অথবা কোন জায়গায় চার্জের চিহ্ন সহ মান বসাইতে হবে, কোন জায়গায় চিহ্ন ছাড়া মান বসাইতে হবে, এই জিনিসপত্রগুলো বাইর করতে ভুল করো। সো এর জন্য আমি নর্মালি এখন সাজেস্ট করতেছি না যে স্থির তড়িৎ চলতড়িৎ। যেমন চলতড়িৎ যদি তোমার আমি এখন পড়তে বলি, তোমার মনে হবে যে ভাই ওই চ্যাপ্টার থেকে কিরশফের সূত্র ছাড়া প্রশ্নই হয় না, যেটা একেবারে পুরাপুরি মিথ্যা কথা। তুমি একটু টেস্ট পেপার খুলে দেখো তো ভাইয়া যে ওখানে কিরশফের সূত্র থেকে কয় বছর প্রশ্ন আসছে, খুব বেশি প্রশ্ন কিন্তু আসে নাই, হয়তো ম্যাক্সিমাম বোর্ড সবগুলা বোর্ড মিলায় গত 5 বছরে 5টা প্রশ্ন আসছে, এর বেশি কিন্তু হয়নি। কারণ তুমি যদি ঢাকা বোর্ডের হও বা তুমি যদি হচ্ছে এরকম সেফ বোর্ডগুলোর মধ্যে, নর্মালি হচ্ছে কুমিল্লার প্রশ্নটা একটু হার্ড হয়, সো এই টাইপের যদি তুমি হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমার হিসাবটা আলাদা, সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে কোনো কিছুই হইতে পারে, ওই রিস্ক আমি নিতেছি না। বাট যদি ঢাকা বোর্ডের হও, স্পেসিফিক্যালি ঢাকা বোর্ডের হও, তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রশ্নে কারশফের সূত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি বলা যায় 5%-এর মতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে 5%, এর বেশি কিন্তু না। ঠিক আছে, সো তুমি বুঝতেই পারতেছো যে স্থির তড়িৎ না পড়লেও আমার এই মোমেন্টে কোনো কিছু যায় আসতেছে না, চলতড়িৎ না পড়লেও আমার এই মোমেন্টে কোনো কিছু যায় আসতেছে না। এই 4টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে 5টা প্রশ্ন আসার, এই 4টা চ্যাপ্টার থেকেই 5টা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। সো তুমি যদি এই 4টা চ্যাপ্টার কমপ্লিট করো, এখান থেকে তো আমার মানে মোটামুটি 5টা প্রশ্ন আসার পসিবিলিটি আছেই, মানে 50-এ 50 তুলতেও পারি যদি একটু রিস্ক নিয়ে ভালো মতো স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ে যায়, তাহলে এখান থেকে 50-এ 50 না হলেও 40 তোলা পসিবল, 50-এ অ্যাটলিস্ট 40 তোলা পসিবল। এমসিকিউতে তুমি যদি এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ো, তাহলে সেই ক্ষেত্রে এমসিকিউতেও কিন্তু তোমার মোটামুটি প্রায় কয় মার্কের মতো আসতেছে, আমি এভারেজে ধরতেছি যে মোটামুটি 20 মার্কের মতো কিন্তু এই 4টা চ্যাপ্টার থেকেই আসলে চলে আসতেছে। কারণ টোটাল হচ্ছে আমার চ্যাপ্টার কয়টা, 6টা প্রশ্ন আসবে হচ্ছে, কয়টা প্রশ্ন আসবে হচ্ছে 25টা, সো এভারেজে 4টা করে প্রশ্ন পড়তেছে। সো তুমি যদি 4টা করে প্রশ্ন ধরো তাও কিন্তু তোমার 16 মার্ক এই 4টা চ্যাপ্টার থেকেই আসতেছে। সো এই 4টা চ্যাপ্টার ভালো মতো পড়লে আমার কিন্তু এই লাস্টের দিকে এসে যাদের একেবারেই পড়াশোনা গোছানো নাই, তাদের জন্য কিন্তু এই 4টা চ্যাপ্টার মাস্ট পড়ে যেতে হবে। তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, তোমার যদি রেঞ্জ থাকে যে ভাই আমার মার্ক লাগবে কত থেকে কত, ধরলাম ধরো যে তোমার মার্ক লাগবে হচ্ছে এই রেঞ্জে, তোমার মার্ক লাগবে হচ্ছে 80 থেকে 85 রেঞ্জে, তাইলে তো ভাই তোমার এই 4টা চ্যাপ্টার পড়ার কোনো বিকল্পই নাই, এই 4টা চ্যাপ্টার তোমার পড়তেই হবে। তোমার যদি এরকম হয় যে না মার্ক রেঞ্জ আরেকটু বেশি, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটার সাথে স্থির তড়িৎ অথবা চলতড়িৎ কমপ্লিট করতে পারো, মানে এই 4টা চ্যাপ্টারের যে টপিকগুলো বলছি সেইটার সাথে স্থির তড়িৎ বা চলতড়িৎ কমপ্লিট করতে পারো। সো তোমার মার্ক এক্সপেকটেশন যদি 85 থেকে মোটামুটি 90-র ঘরে হয়, তাহলে সেই ক্ষেত্রে অধ্যায় 2টা যোগ করতে পারো, মানে এটা তোমার সুবিধা অনুযায়ী, স্থির তড়িৎ বা চলতড়িৎ দুইটার যে কোনো একটা, স্থির তড়িৎ বা চলতড়িৎ দুইটার যে কোনো একটা। সো আমি হচ্ছে এটারে কারেকশন করে এমনি লিখি যে অধ্যায় 2 অথবা 3 দুইটার যে কোনো একটা তুমি কমপ্লিট করতে পারো। অ্যান্ড তোমার যদি মার্ক এক্সপেকটেশন 90%-এর উপরে হয়, তাইলে তো ভাই এই 4টা চ্যাপ্টার লাগবেই, তার সাথে এক্সট্রা করে বাকি চ্যাপ্টারগুলোও পড়া লাগবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার সাজেশন যে তোমাদের এই লাস্ট মোমেন্টে আসলে ফিজিক্স সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত। যারা এই চ্যাপ্টার সিলেকশনও করতে পারতেছিল না, তোমাদের জন্য আমি জিনিসপত্রগুলো কত ইজি করে দিছি।
কিছুক্ষণ আগে, মানে আমি বলতে আমরা আসলে ইজি করে দিছি, কারণ আমরা এখন অনলাইনে যারা যারা পড়াইতেছি এরা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করতেছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা যেন অ্যাটলিস্ট ভালো হয়। মানে আমি যতগুলো প্ল্যাটফর্ম চিনি বা যারা যারা হচ্ছে পার্সোনালিও পড়ান তারাও কিন্তু আসলে সেম কাজটাই করতেছে, তোমাদের জন্য জিনিসপত্রগুলো অনেক ইজি করে দিতেছে। আমার ফ্রেন্ড কিছুক্ষণ আগে আমাদের এই স্টুডিওতেই বসা ছিল, সো ও বলতেছে যে দোস্ত তোর মতো মানে তোরা এখন যেই ফ্যাসিলিটিগুলো দিতেছিস এগুলো যদি আমাদের সময় থাকতো তাহলে আমার হয়তো মানে সায়েন্স ছাড়া লাগতো না। বেসিক্যালি ও হচ্ছে আইআর থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে রিসেন্টলি, সো ও আমার এই কথাটা বললো। তাহলে দেখো তোমাদের জন্য আমরা জিনিসপত্রগুলো কত ইজি করে দিতেছে। আমাদের কিন্তু আগে টেস্ট পেপার ঘাইটা এই জিনিসপত্রগুলো নিজের বাইর করা লাগতো। ইনফ্যাক্ট আমি কিন্তু নিজে কষ্ট করে এই জিনিসপত্র বের করে তোমারে বলতেছি, তাই না? আমি নিজে প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেই কিন্তু তোমারে বলতেছি যে ভাই প্রিভিয়াস এই জায়গার থেকে প্রশ্ন আসছে, তোমার বছরও এই জায়গার থেকেই প্রশ্ন আসবে। সো তোমাদের যদি এই টাইপের আরও ডিটেইলস সাজেশন টাইপের ভিডিও চাও তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাইতে পারো। আমরা চেষ্টা করব প্রত্যেক সাবজেক্টেরই প্রত্যেক টপিকেরই সাজেশনমূলক ভিডিও নিয়ে বা সাজেশনমূলক কথাবার্তা নিয়ে কাজ করার, যেন তোমাদের অন্তত হেল্প হয় যে কি কি পড়া উচিত এই মোমেন্টে। সো আশা করি যে সবার এই জিনিসপত্রগুলো কাজে লাগবে, অ্যান্ড যদি কাজে লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার অ্যান্ড মেনশন করে দিও। দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।